এই যে কয়েন দেখতে পাচ্ছেন এটা থিকনেস 1.65 মিলিমিটার আর চারটা মিলিয়ে হয় 6.6 মিলিমিটার। এটা একটা পেন্সিল যার থিকনেস 7.1 মিলিমিটার। আর এখন যে ফোন দেখতে পাচ্ছেন এটা থিকনেস মাত্র 6.6 মিলিমিটার, মানে একটা পেন্সিল থেকেও পাতলা। আপনি বলবেন ঠিক আছে, কিন্তু যদি বলি এই 6.6 মিলিমিটার পাতলা ফোনের ভিতরে 6500 মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি আছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, এটা কোনো ম্যাজিক না, এটা ইঞ্জিনিয়ারিং। এটা হুয়াই মেট 70 এয়ার। হুয়াই এমন একটা ফোন বাজারে এনেছে যেটা অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু শুধু পাতলা বডি আর বিশাল ব্যাটারি কি সব? এই ফোনের আসল গল্পটা কি? কিরিন 9020 প্রসেসর কেমন পারফর্ম করে? আর সব থেকে বড় প্রশ্ন, এই ফোনটা কি আপনার কেনা উচিত বা দাম কেমন হবে? সবকিছু জানাবো আজকের এই ডিটেল ভিডিওতে। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। বন্ধুরা চলুন প্রথমে এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলি। আর সত্যি বলতে একে শুধু ডিজাইন বললে কম বলা হবে, এটাকে বলা উচিত একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। আসলে বিশ্বাসই করতে পারছিলাম না মাত্র 6.6 মিলিমিটার এটা থিকনেস। ভাবুন একবার, এটা বাজারের সবচেয়ে পাতলা ফোনের মধ্যে একটা ফোন, কিন্তু আসল চমকটা তো অন্য জায়গায়। এই 6.6 মিলিমিটার পাতলা বডির ভিতরে হুয়াই কিভাবে 6500 মিলি অ্যাম্পিয়ারের একটা দানবের ব্যাটারি রাখলো? এটা তো প্রায় ফিজিক্সের নিয়ম ভাঙার মতো ব্যাপার। অ্যাপেলের যে পাতলা ফোন ছিল আইফোন এয়ার, ওইটার থিকনেস ছিল 5.6 মিলিমিটার, বাট ব্যাটারি ছিল মাত্র 3149 mAh এর। সেখানে এই ফোনটির ব্যাটারি সাইজ ভাই তার দ্বিগুণের বেশি। ব্যাপারটা বুঝতে পারছেন কেন অবাক হচ্ছে? ফোনটা হাতে নিলে আপনার প্রথম রিয়াকশনই হবে এটা কিভাবে সম্ভব। এর ওজন মাত্র 208 গ্রাম। এই বিশাল ডিসপ্লে থাকার পরে ফোনটা হাতে একটু ভারী মনে হবে না, বরং অবিশ্বাস্য রকম ব্যালেন্স লাগে। প্রিমিয়াম ফিলিং কাকে বলে এই ফোনটা তার পারফেক্ট উদাহরণ। আর এর কালার ভ্যারিয়েন্ট গুলো দেখুন, এটা কোনো সাধারণ গ্লোসি বা ম্যাট ফিনিশ নয়। একটা আছে গোল্ড অ্যান্ড সিলভার ব্রোকেড। এর পিছনে টেক্সচারটা আলোর সাথে সাথে এমন ভাবে বদলে যায় মনে হয় যেন কোনো দামি কাপড়ের উপর সূক্ষ্ম কারুকাজ করা। এছাড়া হোয়াইট ফেদার রোপ কালারটা আছে যা দেখতে একদম স্নিগ্ধ এবং প্রিমিয়াম। আর অবসিডিয়ান ব্ল্যাক তো ক্লাসিক। যারা সলিড ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইন শুধু দেখার জন্য নয়, এটা প্রতিটা মুহূর্ত ফিল করার মতো। এবার দেখি চারপাশে কি আছে। ডান দিকে আছে পাওয়ার বাটন আর ভলিউম রকার, আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যাঁ এটা ইন ডিসপ্লে নয়, কিন্তু বিশ্বাস করুন এটা এত বেশি ফাস্ট, অ্যাকুরেট আর নির্ভরযোগ্য যে আপনি কখনোই ইন ডিসপ্লে সেন্সরকে মিস করবেন না। উপরে আছে আমার খুব পছন্দের একটা ফিচার, আই ব্লাস্টার। আর এখানটাতে আছে সেকেন্ড স্পিকারটা। এই আই ব্লাস্টার থাকার কারণে আপনার ফোনটাই হয়ে যাচ্ছে ঘরের এসি টিভির ইউনিভার্সাল রিমোট। নিচে আছে USB-C পোর্ট, সিম ট্রে আর ডুয়েল স্পিকার গ্রিলের একটা অংশ। আর হ্যাঁ এই অসম্ভব পাতলা বডিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আশা করাটা ঠিক হবে না, আর সেটা এখানে নেইও। এর সিম কার্ড ট্রেটা কেমন চ্যাপটা করেছে দেখুন, কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে। আর বাম সাইডে কিছুই নেই, কিন্তু এই ফোনটা দেখতে যতটা সুন্দর ভিতরে ভিতরে এটা ততটাই টাফ। এটা শুধু IP68 নয়, এটা IP69 সার্টিফাইড। এর মানে কি? মানে হলো এটা শুধু 2 মিটার পানিতে 30 মিনিটই টিকে থাকবে না, এটা হাই টেম্পারেচার এবং হাই প্রেসার ওয়াটার যেটা সহ্য করতে পারে। সোজা বাংলায় আপনি এটাকে গরম পানি দিয়েও পরিষ্কার করতে পারবেন। যদিও আমি দয়া করে এটা করতে বলবো না, বৃষ্টি ধুলাবালি এগুলোই ফোনের জন্য কিছুই না। ডিসপ্লে সুরক্ষার জন্য আছে হুয়াই নিজস্ব কুনলুন গ্লাস। সো এটা একটা বিউটি অ্যান্ড দ্য বিস্ট কম্বো। দেখতে সুপার মডেলের মতো কিন্তু কাজে কমান্ডার মতো। ওকে, ডিজাইনার বিল্ড কোয়ালিটি তো গেল, কিন্তু আপনি যখন এই ফোনটা অন করবেন তখন আসল ম্যাজিকটা শুরু হবে। চলুন কথা বলি এই ফোনের মেইন অ্যাট্রাকশন নিয়ে, আর সেটা হলো এর ডিসপ্লে। বন্ধুরা এটাকে আমি শুধু ডিসপ্লে বলবো না, আমি এটাকে বলবো একটা পার্সোনাল পকেট সিনেমা। একটা আস্ত 7 ইঞ্চি ওয়েলেড প্যানেল। ভাবুন একবার, আপনি যখন এই ফোনটা হাতে ধরবেন আপনার প্রথম ফিলিংটাই হবে ইমার্সিভ। এটা প্রায় একটা মিনি ট্যাবলেটের মতো, কিন্তু সেটা আপনার পকেটে ফিট হয়ে যাচ্ছে। রেজুলেশন হলো FHD+, যার মানে টেক্সট, ছবি, আইকন সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার। এটা একটা LTPO অন টু চার্জ প্যানেল। LTPO হলো যখন আপনি কোনো আর্টিকেল পড়ছেন বা শুধু হোম স্ক্রিনে আছেন তখন এটা রিফ্রেশ রেট কমিয়ে অন হার্জে নিয়ে আসবে। আবার যখন আপনি টুইটার বা ফেসবুক স্ক্রল করবেন বা কোনো গেম খেলছেন তখন রকেটের গতিতে অন 20 হার্জে চলে যাবে। এতে লাভটা কি হয়? অবিশ্বাস রকম স্মুথ একটা এক্সপিরিয়েন্স, কিন্তু ব্যাটারি খরচ হচ্ছে অনেক কম। আর যারা রাতের বেলা লাইট অফ করে ফোন ব্যবহার করেন তাদের জন্য আছে একটা লাইফ সেভিং ফিচার, 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং। এটা একটা খুব টেকনিক্যাল টার্ম, কিন্তু সোজা বাংলায় এর মানে হলো কম আলোতে ডিসপ্লেতে একটু ফ্লিকার করবে না বা কাঁপবে না, যা ফলে দীর্ঘ সময় ধরে মুভি দেখলেও বা বই পড়লেও আপনার চোখের উপর কোনো চাপ পড়বে না। এটা আপনার চোখের জন্য একটা ইনভেস্টমেন্ট হতে পারে। এবার আসি ব্রাইটনেস নিয়ে। 4000 নিটস পিক ব্রাইটনেস। আপনি সরাসরি দুপুরে কড়া রোদের নিচে দাঁড়িয়ে ওই ডিসপ্লেতে সিনেমা দেখতে পারবেন। এটা ডিটেলসও মিস হবে না, পাগলামি লেভেলের ব্রাইট। আর কালার এখানে কোনো কমতি নেই, 1.07 বিলিয়ন কালার্স এবং P3 হোয়াইট কালার গ্যামোড। এর মানে হলো HD10+ বা ডলবি ভিশন কন্টেন্ট যখন আপনি প্লে করবেন তখন মনে হবে রংগুলো ডিসপ্লে থেকে বের হয়ে আসছে। কালো রং হবে একদম পিচ ব্ল্যাক, আর অন্য কালার গুলো হবে ভাইব্রেন্ট ও জীবন্ত। নেটফ্লিক্স বা ইউটিউবে হাই কোয়ালিটি কন্টেন্ট দেখার জন্য এর চেয়ে ভালো ডিসপ্লে এই সেগমেন্টে আর একটিও নেই। সব মিলিয়ে এই 7 ইঞ্চি দানবাকার সুপার ব্রাইট, হাইলি রেসপন্সিভ
এবং চোখ বান্ধব ডিসপ্লেটা এই ফোন কেনার একটা প্রধান কারণ হতে পারে। আর হ্যাঁ, সুরক্ষার জন্য তো হুয়াওয়ের নিজস্ব সেকেন্ড জেনারেশনের কুলন গ্লাস থাকছেই, সো স্ক্র্যাচ বা ড্রপ নিয়ে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। ওকে, একটা ফোনের ডিজাইন প্রিমিয়াম, ডিসপ্লে অসাধারণ, কিন্তু ভেতরে ইঞ্জিন বা প্রসেসর যদি পাওয়ারফুল না হয় তাহলে সেই সুন্দর গাড়ি কোনো দামই থাকে না, তাই না? চলুন দেখি হুয়াওয়ে মেট 70 এয়ার হুডের নিচে কি আছে। হুয়াওয়ে ফিরে এসেছে তাদের কিরিন চিপসেট নিয়ে। এই ফোনে আছে লেটেস্ট কিরিন 9020 সিরিজ। এই 12GB র্যাম ভ্যারিয়েন্টটিতে আছে কিরিন 9020B চিপসেট, আর 16GB ভ্যারিয়েন্টে থাকছে কিরিন 9020A। এখন প্রথম প্রশ্ন, এটা কতটা শক্তিশালী? দেখুন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটা হয়তো অ্যাপেল বা কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন চিপের সাথে সরাসরি টক্কর দেবে না, কিন্তু এটা মোটেও কোনো দুর্বল চিপ নয়। এর পারফরমেন্সকে আপনি স্ন্যাপড্রাগন 8+ জেন অনের একজন খুব শক্তিশালী প্রতিযোগী হিসেবে ধরতে পারেন। এই মানে হলো আপনার দৈনন্দিন কাজ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রোলিং, হোয়াটসঅ্যাপ ব্রাউজিং, একসাথে 10-12টা অ্যাপ খুলে রাখা, এইসবগুলো সামলাতে পারে। 12GB র্যাম আর 512GB পর্যন্ত স্টোরেজ থাকবে সর্বোচ্চ। হার্ডওয়্যারকে সাপোর্ট দিয়েছে হুয়াওয়ের নিজস্ব HarmonyOS 5.1, এবং আমাকে বলতেই হবে এই অপারেটিং সিস্টেমটা অসম্ভব রকম অপটিমাইজড। অ্যানিমেশন গুলো খুবই ফ্লুইড, এত রেসপন্সিভ, আপনি যখন এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাবেন বা নোটিফিকেশন প্যানেল নামাবেন, প্রতিটা টাচে আপনি একটি প্রিমিয়াম ফিল পাবেন। কিন্তু হ্যাঁ, পারফরমেন্সের এই গল্পের মাঝখানে একটা বড় কিন্তু আছে, আর সেটা হলো গুগল মোবাইল সার্ভিস। এই ফোনে আপনি গুগল প্লে স্টোর, জিমেইল, গুগল ম্যাপস বা ইউটিউবের মতো অ্যাপস গুলো সরাসরি পাবেন না। আপনাকে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারির উপর নির্ভর করতে হবে। যদিও জিবক্স এর মতো থার্ড পার্টি সলিউশন দিয়ে গুগলের অনেক অ্যাপই চালানো যায়, কিন্তু সত্যি বলতে সেই এক্সপেরিয়েন্সটা প্লে স্টোরের মতো সহজ বা নেটিভ নয়। কিছু অ্যাপের নোটিফিকেশন সমস্যা হতে পারে, কিছু অ্যাপ হয়তো ঠিক মতো কাজই করবে না। কাজে হার্ডওয়্যার দিক থেকে এই ফোন ভালো হলেও সফটওয়্যারের এই সীমাবদ্ধতাটা আপনার জন্য একটা বড় ডিল ব্রেকার হতে পারে। এটা কেনার আগে আপনাকে এই বিষয়টা সবচেয়ে বেশি ভাবতে হবে। বন্ধুরা, এতক্ষণ যা যা দেখেছেন সব এক পাশে রাখুন, কারণ আমি এই ফোনের সেই অংশটা নিয়ে কথা বলবো যেটা আমার মতো পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি কথা বলছি এর ব্যাটারি নিয়ে। ফোনটি থিকনেস মাত্র 6.6 মিলিমিটার, আর এইটুকু বডির ভেতরে হুয়াওয়ে কিভাবে 6500 মিলিঅ্যাম্পিয়ারের একটা দানবে ব্যাটারি ঢুকিয়েছে, এটা ইঞ্জিনিয়ারিং এর কোন পর্যায়ে গেলে সম্ভব আমি জানি না। অন্যান্য ব্র্যান্ডগুলো দেখুন 5000 mAh এর ব্যাটারি দিতে গিয়ে ফোনগুলো 8.5 বা 9 মিলিমিটার মতো মোটা করে ফেলছে, আর হুয়াওয়ে এখানে 6500 mAh দিয়েও ফোনটাকে একটা পেন্সিলের মতো পাতলা রেখেছে। এখন প্রশ্ন হলো, এই 6500 mAh এর বিচকে চার্জ করতে কতক্ষণ লাগবে? হুয়াওয়ে এখানে কোনো কার্পণ্য করেনি, বক্সের ভিতরে তার দিয়ে দিয়েছে একটা 66 ওয়াটের সুপারচার্জ অ্যাডাপ্টার। আপনাকে অ্যাপেল বা স্যামসাং এর মতো আলাদা করে হাজার হাজার টাকা খরচ করে চার্জার কিনতে হচ্ছে না। হ্যাঁ, এটা হয়তো মার্কেটের ফাস্টেস্ট অন 20 ওয়াট বা অন 50 ওয়াটের চার্জিং নয়, কিন্তু মনে রাখবেন এটা একটা বিশাল 6500 mAh এর ব্যাটারি। সেই হিসেবে এই 66 ওয়াটের চার্জারটা খুব কম সময়ে, সম্ভবত 1 ঘন্টার কিছু বেশি সময়ে 0 থেকে 100% চার্জ করে ফেলতে পারবে। সত্যি বলতে আমার মনে হয় এই অসম্ভব পাতলা ডিজাইন আর বিশাল ব্যাটারি কম্বিনেশনটা আনার জন্যই হুয়াওয়েকে হয়তো ওয়্যারলেস চার্জিং এর কয়েলটা বাদ দিতে হয়েছে। এটা একটা স্যাক্রিফাইস, কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলবো 6500 mAh এর ব্যাটারির জন্য এতটুকু স্যাক্রিফাইস আমি হাসিমুখে করতে রাজি আছি। কানেক্টিভিটি দিক দিয়ে এই ফোনটা একদম ফিউচার প্রুফ। এতে আছে Wi-Fi 7, মানে আগামী কয়েক বছরের জন্য আপনি স্পিডের দিক থেকে টেনশন ফ্রি। আর আছে সবার প্রিয় আয়ার ব্লাস্টার। ভালো হেডফোনে গান শোনার জন্য আছে LDAC ও L2AC সাপোর্ট। এর সাথে ফাস্ট NFC এবং NVIC সহ পিন পয়েন্ট অ্যাকুরেট জিপিএস ও থাকছে। এমনকি ক্যামেরাকে সাহায্য করার জন্য ভেতরে আছে লেজার, অটোফোকাস, ফ্লিকার এবং কালার টেম্পারেচার সেন্সর। অর্থাৎ হুয়াওয়ে কোনো দিক দিয়ে কম দিয়ে রাখেনি। একটা হুয়াওয়ে ফোন নিয়ে কথা বলবো আর তার ক্যামেরা সেকশনে ডিটেল থাকবে না, তা তো হতেই পারে না। হুয়াওয়ে সবসময় ক্যামেরার দিক দিয়ে একটা বেঞ্চমার্ক সেট করে আসছে। মেট 70 এর ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। তবে এখানে একটা টুইস্ট আছে। পেছনে আপনারা একটা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন, তাই না? টেকনিক্যালি এখানে ছবি তোলার জন্য 3টি লেন্স আছে, আর চতুর্থটি হলো একটা স্পেশাল সেন্সর। এর মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সিটিভ সেন্সর, যার অ্যাপারচার f1.8 এবং সাথে আছে ওয়াইস। সোজা কথায় এই ক্যামেরাটা অসাধারণ। দিনের আলোতে ছবি আসে একদম শার্প, ক্রিস্টাল ক্লিয়ার আর ডিটেলসে ভরপুর। হুয়াওয়ে কালার প্রসেসিং এবং সবসময় একটু ন্যাচারাল টোনের দিকে থাকে, যা দেখতে খুবই ভালো লাগে। কিন্তু আসল খেলাটা শুরু হয় কম আলোতে। এই বড় 1.13 ইঞ্চির সেন্সর ওয়াইস আর হুয়াওয়ের RYYB টেকনোলজির জোরে রাতের ছবিগুলো আসে অবাক হওয়ার মতো ব্রাইট আর নয়েজ ফ্রি। যেখানে অন্য ফোন স্ট্রাগল করে, এই ফোনটি সেখানে দুর্দান্ত ডিটেল ধরে রাখতে পারে। দ্বিতীয় লেন্সটি হলো 12 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, এবং এটিতেও ওয়াইস আছে। এটা আপনাকে 3x অপটিক্যাল জুম দেবে। এর মানে আপনি কোয়ালিটি না হারিয়ে দূরের সাবজেক্টের ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট শট নেওয়ার জন্য এই লেন্সটা দারুণ। জুম শট গুলো বেশ ডিটেল আসে, আপনি 30x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। তবে আমি বলবো 3x থেকে 10x পর্যন্ত আপনি বেস্ট রেজাল্ট পাবেন। তৃতীয় লেন্সটি হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এখন সত্যি বলতে এই দামে এই 8 মেগাপিক্সেল সেন্সরটা আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে। দিনের আলোতে কাজ চালানোর মতো ছবি আসে, তবে ডিটেলস বা শার্পনেস এর দিক দিয়ে এটা মেইন ক্যামেরার ধারে কাছেও নেই। তবে একই লেন্স দিয়ে আবার ম্যাক্রো ক্যামেরা কাজ করছে, যা দিয়ে আপনি কোনো ফুল বা বস্তুর খুব কাছে গিয়ে সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই চতুর্থ সেন্সরটা কি? ওটা হলো একটা মাল্টি স্পেকট্রাল কালার ক্যালিব্রেশন সেন্সর। এটা সরাসরি ছবি তোলে না, কিন্তু এটা মেইন ক্যামেরাকে পারফেক্ট কালার আর হোয়াইট
হোয়াইট ব্যালেন্স পেতে সাহায্য করে। এর কারণে এই ফোনের ছবিতে স্কিন টোন বা পরিবেশের রং একদম ন্যাচারাল থাকে। এবার সামনে আসি। সামনে আছে 10.7 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা। এর মানে গ্রুপ সেলফি নেওয়ার সময় ফ্রেম থেকে কেউ বাদ পড়বে না। আর সবচেয়ে বড় কথা, এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। এটা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগারদের জন্য একটা অসাধারণ ব্যাপার। পিছনে ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও করতে পারবেন এবং এআইএস থাকার কারণে ভিডিওগুলো বেশ স্টেডি আর স্মুথ হয়। সব মিলিয়ে আলট্রা ওয়াইড আর সেলফি লেন্সটা বাদে এই ফোনে ক্যামেরা প্যাকেজটা খুব সলিড এবং প্রিমিয়াম লেভেলের। তো শেষ কথা কি, হয় মেট 70 এর ফোনটির দাম যদি বাংলাদেশে 75,000 টাকার আশেপাশে হয়, তাহলে এটা কাদের জন্য? দেখুন, এটা সবার জন্য নয়। আপনি যদি এমন একজন ইউজার হন যার গুগল সার্ভিস ছাড়া চলবেই না, যিনি অ্যাপস নিয়ে কোনো ঝামেলা চান না, তার এই ফোন এড়িয়ে যাওয়াটাই ভালো। কিন্তু আপনি যদি একজন হার্ডওয়্যার লাভার হন, যদি আপনার কাছে ব্যাটারি লাইফ আর মিডিয়া এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, তবে এই ফোন আপনার জন্য একটা স্বপ্নের মতো হতে পারে। যারা একটা আলট্রা প্রিমিয়াম পাতল ডিজাইনের ফোন চান এবং 6500 মিলিঅ্যাম্পিয়ারের দানবে ব্যাটারি চান, তাদের জন্য এই ফোনটা বানানো হয়েছে। এর ডিসপ্লে অসাধারণ, বিল্ড কোয়ালিটি অবিশ্বাস্য রকমের শক্তপোক্ত, আর ব্যাটারি লাইফ এই সেগমেন্টে অপ্রতিদ্বন্দ্বী। আপনি যদি জিএমএস এর সীমাবদ্ধতা মেনে নিতে পারেন, তাহলে হুয়াই মেট 70 এর আপনাকে এমন একটা এক্সপিরিয়েন্স দেবে যা অন্য কোনো ফোনে হয়তো দিতে পারবে না। তো আপনার কি মনে হয়, আপনি কি গুগল ছাড়া একটা ফোন ব্যবহার করতে পারবেন এই অসাধারণ হার্ডওয়্যারের জন্য? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।